গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিজাত প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন। যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যে বাজেট করতে হয়েছে। সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে। সীমিত সম্পদের বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রত্যাশা অর্থমন্ত্রীর। বিকেল 3টায় জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন। বাজেটের দাম কমছে চাল, ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের। তালিকায় রয়েছে ডায়ালিসিস ফিল্টার সহ সোলার, এসি, ফ্রিজ, স্বর্ণ। বাড়বে রড, প্লাস্টিক পণ্য সহ বিলাসবহুল গাড়ির দাম। অর্থনৈতিক গণতন্ত্রায়নের বাজেটে প্রথম যুক্ত হচ্ছে সৃজনশীল অর্থনীতি। ফ্ল্যাগশিপ প্রকল্পে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। ভাতা বাড়ছে সামাজিক নিরাপত্তার চলমান কর্মসূচিতেও। দর্শক, আবারও ফিরে এলাম এখন বাজেটের এই বিশেষ আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। সীমিত সম্পদের মধ্যে দেশের জনগণকে স্বস্তি দেবে এবারের বাজেট। এর মধ্য দিয়েই জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের আশা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় এবং সংসদ ভবনে পৌঁছে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সব জনগোষ্ঠীকে বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। যতটুকু সামর্থ্য ছিল তা দিয়েই এই বাজেট করতে হয়েছে সরকারকে। এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে, এবং ক্রমান্বয়ে সকলের জন্য সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছি। ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয়, বরং সৃজনশীল অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থান একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ক্রীড়া ভাতা চালু, জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পথ নকশাও প্রস্তুত হয়েছে। দেখে নেব ক্রীড়াক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে সরকারের এবং তা নিয়ে বাজেটে কি থাকছে সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাজিদা রাফাত। সাজিদা, এখন বাজেটের এই আয়োজনে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, ক্রীড়া বাজেটে কিভাবে সৃজনশীল অর্থনীতির সঙ্গে যুক্ত হবে, এবং সেই সঙ্গে আমরা দেখেছি নতুন করে স্পোর্টসেও এবার বিপুল পরিমাণের অর্থ কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। সেই অর্থগুলো কিভাবে ব্যয় হবে সেই বিষয়ে বিস্তারিত। মিম, ধন্যবাদ। অন্যান্য খাতগুলোর মতো ক্রীড়া খাতও কিন্তু সরকারের নজরে রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে ক্রীড়াকে শুধুমাত্র বিনোদনের অংশ নয়, পেশা হিসেবে কিভাবে আরও এস্টাবলিশ করা যায় সেটির দিকেও কিন্তু সরকার মনোযোগ দিচ্ছে, এবং তারই অংশ হিসেবে বাজেটে এবার বরাদ্দ বাড়ানোর প্রস্তাব এসেছে এবং অনেকগুলো পদক্ষেপ কিন্তু সরকার হাতে নিয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম যেটি শিশু কিশোরদের জন্য 12 থেকে 14 বছরের যে কিশোর কিশোরী রয়েছে তাদের জন্য সারা দেশে আমরা দেখেছি যে নতুন করে স্পোর্টস যে প্ল্যাটফর্ম সেটি চালু করা হয়েছে, এবং তার কিন্তু ইতিবাচক দিক আমরা এরই মধ্যে দেখতে শুরু করেছি। এরই মধ্যে স্পোর্টস ভিলেজ সরকার তৈরি করতে যাচ্ছে, 64টি জেলায় বলেছে তারা করবে এটি, এবং এরই মধ্যে 10টি জেলায় 10টি স্পোর্টস ভিলেজের যে নকশা সেটিও কিন্তু প্রস্তুতির পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে পর্যায়ক্রমে বাকিগুলো করার পরিকল্পনা রয়েছে সরকারের, সেটি আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি। এবং নতুন ক্রীড়ামন্ত্রী যিনি রয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী, তারও কিন্তু আমরা এখানে বিশেষ নজরদারি দেখেছি। আমরা একটু বাজেটে যে ক্রীড়া ক্ষেত্রে যে পরিমাণ, যে বরাদ্দ যেভাবে গুরুত্ব পায় সেটি একটু দেখতে চাই। বিগত বছরগুলোতে কিভাবে ক্রীড়া ক্ষেত্রে বাজেট দেওয়া হয়েছে আমরা এক নজরে একটু দেখতে চাই যে 2026-27 অর্থ বছরের ক্রীড়া উন্নয়নে আসলে সরকার কি ভাবছে সেটি প্রথমে একটু দেখতে চাই। স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারের উদ্যোগ নিচ্ছে সরকার, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে আন্তর্জাতিক পর্যায়ের একটা নেগোসিয়েশন কিংবা যে ডিপ্লোমেসির পর্যায়ে কিভাবে আরও জোরালো করা যায় সেটির জোরদারের উদ্যোগ কিন্তু সরকারের রয়েছে। এটি অর্থমন্ত্রী তার বক্তব্যে নিশ্চয়ই বলবেন, উল্লেখ করবেন। 300 ক্রীড়াবিদকে এরই মধ্যে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে সারা দেশে।
64 জেলায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা, যেটি বলছিলাম আপনাকে, এবং 10 জেলায় এরই মধ্যে নকশা প্রস্তুত করা হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির আওতায় 12 থেকে 14 বছরের যে ক্রীড়া শিক্ষার্থী রয়েছে তাদেরকেও কিন্তু বৃত্তি প্রদান করা হয়েছে আমরা জানি, এবং নতুন করে স্পোর্টসে 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন হয়েছে। আমরা জানি যে নতুন করে স্পোর্টসে 8টি খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ক্রিকেট, ফুটবল, কাবাডি, সাঁতার সহ এই 8টি স্পোর্টসকে যুক্ত হারিয়ে করা যাওয়া হয়েছে। যে গ্রাম বাংলার খেলাগুলো রয়েছে সেগুলো এগুলো আবারও ফিরে আসছে এবং শিক্ষার্থীদের মাঝে, শিশু কিশোরদের মাঝে নতুন করে একটা উদ্দীপনা তৈরি হচ্ছে। নিশ্চিতভাবেই আমরা এখনকার জেনারেশনকে দেখি যে মোবাইলে গেম খেলে কিংবা কম্পিউটারে নিয়ে ব্যস্ত থাকে, স্ক্রিনে সময় কাটায় তারা বেশি। সেখান থেকে মাঠে ফিরে আনা বা এই যে শরীরচর্চার যে বিষয়গুলো রয়েছে, মানসিক এবং শারীরিক বিকাশ ঘটবে এর মধ্য দিয়ে, এটি কিন্তু বলা হচ্ছে। এবং সেই লক্ষ্যে 1,68,622 জন খেলোয়াড় এরই মধ্যে নিবন্ধিত হয়েছে নতুন করে স্পোর্টসের সাথে। এবং যেটি বরাদ্দের কথা আপনি বলছিলেন যে 2026-27 অর্থ বছরে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ক্রীড়াঙ্গনে, এবং এর মধ্য দিয়েই আমরা আশা করি যে ক্রীড়াঙ্গনের যে উন্নয়ন বা উন্নতি সেটি উত্তরোত্তর বাড়বে। আমরা পরবর্তীতে আরও কিছু বিশ্লেষণ করতে চাই গত অর্থ বছরগুলোতে কেমন ছিল যুব ক্রীড়া খাতে বরাদ্দ। আমরা 2021-22 অর্থ বছরে দেখছি যে 1,140 কোটি টাকা ছিল, সেটি 2022-23 অর্থ বছরে 1,282 কোটি টাকা, এবং 2024-25-এ 2,212 কোটি টাকা আমরা দেখছি যে বরাদ্দ ছিল। 2025-26 অর্থ বছরে সেটি 2,423 কোটি টাকা হয়েছে। এই যে বরাদ্দের বিষয়গুলো বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে, এবার অনেকটাই বেড়েছে। আমরা দেখছি যে পর্যায়ক্রমে 2012 কোটি টাকা, 2,212 কোটি টাকা থেকে 2,423 কোটি টাকা ছিল। সব কিছু মিলে আমরা দেখছি যে যুব ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ছে, এবং এই বরাদ্দের পরিমাণ যত বাড়বে নিশ্চিতভাবে ক্রীড়াক্ষেত্রে আমাদের যে ক্রীড়াঙ্গন রয়েছে সেটি আরও বেশি উন্নয়ন করবে, উন্নতি হবে ক্রীড়াঙ্গনের, সেটি আমরা আশা করছি। আমরা পরবর্তীতে আরও কিছু বিশ্লেষণ দেখতে চাই। সেখানে পরিচালন ব্যয় রয়েছে, উন্নয়ন ব্যয় রয়েছে ক্রীড়া খাতে। মোট বরাদ্দ আমরা দেখছি যে 2021-22 অর্থ বছরে 1,140 কোটি টাকা, সেখানে পরিচালন ব্যয় দেখছি আমরা 697 কোটি টাকা ছিল, এবং উন্নয়ন ব্যয় 443 কোটি টাকা ছিল। উন্নয়ন ব্যয়ের আমরা দেখছি যে কম বেশি কিন্তু রেশিও রয়েছে। 2022-23 অর্থ বছরে উন্নয়ন ব্যয় কিন্তু কমে গিয়েছিল, 406 কোটি টাকা হয়েছিল। 2023-24 অর্থ বছরে আমরা দেখছি যে সেটি উন্নয়ন বাজেট বা বরাদ্দ সেটি আরও কমে গিয়েছিল 382 কোটি টাকা, এবং পরিচালন ব্যয় 927 কোটি টাকা আমরা দেখছি। পরবর্তীতে আমরা 2024-25 অর্থ বছরে দেখছি যে উন্নয়ন ব্যয় কিন্তু ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ব্যয় কিন্তু বেড়েছে বেশ উল্লেখযোগ্য সংখ্যক, 1,234 কোটি টাকা আমরা দেখছিলাম। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়েও কিন্তু এই রেশিওটা কিন্তু বেশি ছিল। আমরা দেখছি যে 25-26 অর্থ বছরে সেটি 1,440 কোটি টাকায় উন্নয়ন ব্যয়। আমরা আশা করব যে এই নতুন যে বাজেট, নতুন সরকার তাদের ক্রীড়া বান্ধব বাজেট দেবে, এটি সবাই আশা করছেন, এবং ক্রীড়া ক্ষেত্রে যারা রয়েছেন ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত তারাও আশাবাদী নিশ্চয়ই। সাজিদ, আপনাকে ধন্যবাদ। আমরা যেহেতু আজকে এখন বাজেটের বিশেষ আয়োজনে আছে, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব হয়তো। দর্শক, কথা আরাফাতের সঙ্গে আমরা এবারে চলে যাব আবারও আমাদের আরেকটি স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শর্মিন্দ নীলর্মী, তার সঙ্গে। ধন্যবাদ মিম। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। এবারের আলোচনা হবে আরাফাত জুবায়েরের সাথে, জ্যেষ্ঠ সাংবাদিক, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, এবং আমাদের আলোচনা আপনারা বুঝতে পারছেন হবে ক্রীড়া কেন্দ্রিক, এবং এই বাজেটে ক্রীড়া নিয়ে কি নতুন দিক নির্দেশনা আমরা পেলাম। একটা ইন্টারেস্টিং জিনিস জুবায়ের আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে ক্রীড়া ক্ষেত্রকে দেখবার মানে যে দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি সেই দৃষ্টিভঙ্গির মধ্যে একটা দার্শনিক পরিবর্তন এসছে এবার বাজেটে। এবং মিম যেটা বলছিলেন সেটা হলো ক্রীড়াকে শুধু বিনোদন হিসেবে না, আমার সৃজনশীল অর্থনীতির অংশ হিসেবে ক্রীড়া সেক্টরে যারা যুক্ত থাকবেন তারা যাতে এটাকে কর্মমুখী একটা সেক্টর হিসেবে দেখতে পারেন, সেই জায়গাটাই একটা প্রণোদনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ক্রীড়া সেক্টর, আপনার অভিজ্ঞতা এই সেক্টরকে নিয়ে এবং এই বাজেটের থেকে আশাবাদ, এটা যদি একটু বলেন। জি, ধন্যবাদ।
আমার দৃষ্টিকোণ থেকে আমি এবারে বাজেটকে আমি বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটা ঐতিহাসিক বাজেট বলবো, কারণ আসলে খেলাধুলা মূল স্টেক হোল্ডার হচ্ছে প্লেয়াররা। বিগত কোনো বাজেটেই মানে প্লেয়ারদের জন্য আলাদাভাবে মানে একটা বরাদ্দ বা ক্রীড়া ভাতা হোক বা প্লেয়ারদের জন্য বেতন কাঠামো কোনো সময় ছিল না। এবারে বাজেটে সেটা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে এবং প্রতিটা খেলোয়াড় প্রতি মাসে 1 লাখ করে পাবে এবং মানে এটা তো কি বিভিন্ন লেয়ার আছে, তো এটার প্রতিটা খেলোয়াড় বলতে কি প্রতিটা খেলা বলতে বোঝাচ্ছি যারা ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত, ধরেন আপনার একটা বাস্কেটবল বা একটা হ্যান্ডবল বা কাবাডি, যারা জাতীয় দলের প্লেয়ার হিসেবে স্বীকৃত 10 জন 15 জন 20 জন, এটা বিভিন্ন নারী এবং পুরুষ উভয়, প্রত্যেক খেলোয়াড় 1 লাখ করে পাবেন। এবং আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, নারী খেলোয়াড় এবং পুরুষ খেলোয়াড়ের মধ্যে বেতন কাঠামোয় পার্থক্য রয়েছে? না, সবাই সমান 1 লাখ। ওকে, সবাই 1 লাখ করে পাবেন এবং সেটা 500 জন ক্রীড়াবিদ, মানে ফুটবল মানে ক্রিকেটের বাইরে বাকি 500 জন অন্যান্য, কারণ ক্রিকেট বোর্ড অত স্বাবলম্বী, তারা অত্যন্ত সলভেন্ট, এই জন্য ক্রিকেট বোর্ডকে আওতার বাইরে রেখে অন্য ফুটবল সহ অন্যান্য যে খেলাগুলো রয়েছে এরকম 500 জন ক্রীড়াবিদকে সরকার প্রতি মাসে 1 লাখ করে দিবে এবং সেটা বছরে 60 কোটি টাকা। বাংলাদেশের সরকারের বর্তমান বাজেট প্রায় 9 লাখ প্লাস, সে দৃষ্টিকোণ থেকে আসলে 60 কোটি টাকা খুব বেশি না। আবার আরেকটা দৃষ্টিকোণ থেকে এটা একটা বিরাট প্রণোদনা এবং আমি এই জন্য এটা ঐতিহাসিক বলেছি, কারণ বিগত কোনো সময় কোনো সরকার এটা করেনি। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এবারের বাজেটটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক। আর আরেকটা বিষয় রয়েছে, আসলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রেজেন্টেশন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাজেটটা বিগত অর্থ বছরে 2400 কোটি, তারপরে 2000 কোটি। বাট এখানে একটু মানে শুভঙ্কর একটা ফাঁকি আমি যেটা বলবো, ক্রীড়াঙ্গনের দৃষ্টিকোণ থেকে বাজেটটা দেখা যাচ্ছে অনেক সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট 2400 কোটি 2000 কোটি, বা বাজেটটা অনেক সময় বাড়ে, 400 কোটি বাড়ে, 200 কোটি বাড়ে, বাট এটা কিন্তু আসলে ক্রীড়াঙ্গনে বাড়ে না। এটা কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ক্রীড়া মন্ত্রণালয়, কারণ আপনার বিশ্বব্যাংক আপনার বিগত 5 বছর যাবত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে চুক্তি রয়েছে 2000 কোটি টাকা, যেটা 500 কোটি করে প্রতি বছর দিয়ে যাচ্ছে, সেটা এখন চলমান রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ যুব খাতে। আপনি কিন্তু মানে যুবকদের অনেক ধরনের প্রশিক্ষণ রয়েছে, অনেক ধরনের কাজ রয়েছে যুব কাজ যারা এই মন্ত্রণালয় করে থাকে। জি করে থাকে, বাট সেটা কিন্তু আসলে মানে মন্ত্রণালয় বাজেটে বেড়েছে, বাট ক্রীড়াঙ্গনে কিন্তু আসলে সে অর্থে বাড়েনি। এবং আপনি যেটা দেখলেন অলরেডি, সেখানে হচ্ছে কিন্তু আসলে দেখবেন যে আসলে যে উন্নয়ন ব্যয়, আসলে এই উন্নয়ন ব্যয়টা কিন্তু আসলে আমরা দেখে থেকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসলে মানে স্টেডিয়াম নির্মাণ, আবার নির্মাণের পর সংস্কার, আবার নতুন একটা প্রজেক্ট করা, বিল্ডিং করা, এই কারণে কিন্তু আসলে মানে সংস্কারের ব্যয়টা অনেক বেড়ে যায়। কিন্তু আসলে কিন্তু প্রকৃত অর্থে ক্রীড়াঙ্গনের যে উন্নয়ন সেটা আসলে হয় না। মানে ক্রীড়াঙ্গনের উন্নয়ন বলতে কোনটা বোঝায়, যে আসলে খেলোয়াড়দের প্র্যাকটিস করানো, খেলোয়াড়দের বিদেশে পাঠানো, অবকাঠামো খুব গুরুত্বপূর্ণ, সাথে সাথে আবার এই কাঠামোগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া এবং ক্রীড়া উপকরণ যথাসময়ে খেলোয়াড়দের কাছে প্রাপ্য করা খুবই গুরুত্বপূর্ণ। রাইট, এবং সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আসলে মানে ওভারসাইট করা, মানে তদারকি করা। ধরেন আপনি ক্রীড়াঙ্গন যতটুকু বরাদ্দ দেন, এই ক্রীড়াঙ্গনটা কিন্তু আসলে আমি যদি বলি, একটু ব্যাখ্যা দিয়ে বলি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ে 5টি মানে বিভাগ রয়েছে। প্রথমত হচ্ছে যে আপনার বিকেএসপি, এটা আলাদা স্বতন্ত্রভাবে চলাফেরা করে। তারা বিকেএসপিতে আপনার বাজেটটা এবার সম্ভবত 100 কোটির কাছাকাছি, বিগত সময় যেটা আপনার 90-95 ছিল, এরকমই হবে বিষয়টা। তারপরে হচ্ছে আপনার জাতীয় ক্রীড়া পরিষদ, এটা হচ্ছে ক্রীড়াঙ্গনের মূল প্রতিষ্ঠান। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আপনার দেশের সকল ফেডারেশন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, তারপরে আপনার সকল স্টেডিয়াম, মানে ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরে রয়েছে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর। বা ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু মূল আপনার যে বাজেটটা আমরা যেটাই দেখি, এটা কিন্তু 50% বেশি কিন্তু আপনার ব্যয় হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে, কারণ সারা দেশব্যাপী তারা যুব উন্নয়নে কাজ করে। এবং বলতে পারেন যে আসলে ক্রীড়াবিদদের তো যুব, কিন্তু আসলে যুব উন্নয়নের যে কাজটা করে সেটা আসলে মনে করেন আপনার সমাজসেবামূলক বা একটা এন্টারপ্রেনার হিসাবে নিয়ে তো বহুমুখী কাজ করবার বিষয় রয়েছে এবং করা হয়, সুতরাং শুধুমাত্র ক্রীড়া ক্ষেত্র তো একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আসলে হ্যাঁ আপনি শুভঙ্করের ফাঁকের মধ্যে পড়ে যায়। কারণ আসলে আমরা যদি দেখি সাধারণ দৃষ্টিকোণ থেকে যে ক্রীড়া মন্ত্রণালয় বাজেট বেড়েছে 500 কোটি টাকা বা 200 কোটি টাকা, এটা কিন্তু আসলে ক্রীড়া মন্ত্রণালয় বাজেট বেড়েছে ঠিকই, কিন্তু আসলে ক্রীড়াঙ্গনে কিন্তু অতটা বাজেট বাড়ে না। এটা একটা আমার দৃষ্টিতে আসলে শুভঙ্করের ফাঁকি, অর্থাৎ শুধুমাত্র বরাদ্দ দিয়ে আমরা বুঝতে পারবো না। জি। এবং সেখানে আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনি মানে জেনে খুবই দুঃখ পাবেন আসলে, যেমন আমরা আসলে ক্রীড়াবিদদের কাছে মানে পদক আশা করি, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস বা অলিম্পিক তো অনেক পরের বিষয়, কিন্তু ক্রীড়াবিদরা যখন আপনার প্র্যাকটিস করেন বা প্রস্তুতি নেন, তারা যে দৈনিক ভাতাটা পান সেটা আপনার 1000 টাকারও কম। তো আপনি প্রতিটা প্লেয়ার যদি 1000 টাকা কম ভাতা পান, একটা প্র্যাকটিস করেন, তো পুষ্টিই হবে না। তো সুতরাং আমি নিজে খেলাধুলা করতাম, মানে ওই জায়গায় আমার খুব প্যাশনের জায়গা। জি।
তো সুতরাং আসলে মানে আমি বলবো যে আসলে মানে ক্রীড়াঙ্গনে তারপরেও আমি এবার বলবো যে আসলে মানে আসলে বর্তমান সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, মাত্র 3 মাস পার হয়েছে। বর্তমান অর্থমন্ত্রীও তিনি দায়িত্ব পালন করছেন, ক্রীড়ামন্ত্রীও তারা খুব একটা ভীষণ হয়েছে, এবং আপামর প্রধানমন্ত্রীও খুব ক্রীড়াঙ্গনের জন্য খুবই মানে উদ্গ্রীব, ভালো কিভাবে উন্নয়ন করা যায়। অনুরাগী তো সুতরাং আমার দৃষ্টিতে আসলে সরকার যেহেতু মাত্র 3 মাস গেল, সরকারও এখন অনেক কিছু কিছু বিষয় ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে যাচ্ছে। তো আমার দৃষ্টিকোণ থেকে আসলে ক্রীড়াঙ্গনে যেটা হচ্ছে বাজেটটা অন্তর্ভুক্ত হয়েছে আপনার ক্রীড়া ভাতা, পাশাপাশি নতুন করে স্পোর্টস, এই নতুন করে স্পোর্টস নিয়ে আমার একটু কথা আছে। একটা হচ্ছে যে আমরাও যখন ছোট ছিলাম নতুন কুড়ি নিয়ে যে উন্মাদনা বাচ্চাদের মধ্যে এবং প্রতিভা অন্বেষণের যে পজিটিভ বিষয়গুলো, সেগুলো আমরা নিজেরাই অভিজ্ঞতা অর্জন করেছি। ধরেন আমরা যখন বড় হচ্ছি বা আমাদের ছেলেমেয়েরা বাচ্চারা যখন বড় হচ্ছে, আমরা দেখেছি যেমন নির্মাণ স্কুল ক্রিকেট, বিভিন্ন ধরনের স্কুল লেভেলে কিন্তু ক্রিকেট হতো, অন্যান্য খেলাধুলাও হতো, যেগুলো থেকে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় পেতাম না, সেগুলো কিন্তু ইদানিং ভাটা পড়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে একটা জিনিস, একদম প্রফেশনাল লেভেলে আমি খেলোয়াড় কিভাবে পাবো। আরেকটা জিনিস হচ্ছে, খেলোয়াড় তো শুধু মানে খেলা তো শুধুমাত্র প্রফেশনাল খেলোয়াড় তৈরি করবার জন্য না, খেলা কিন্তু একটা সাংস্কৃতিক জগৎ তৈরি করে, একটা সাংস্কৃতিক পরিমণ্ডলকে নির্মাণ করে। ধরেন আমার ছেলেমেয়েরা বিকেলবেলা দাপিয়ে খেলবে, আমরাও ছোটবেলায় খেলেছি। এগুলোর থেকে যে মনোজাগতিক এবং শারীরিক যে বিকাশ, এইটা কিন্তু ধরেন এই যে বাজেট বরাদ্দ, শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রের বাজেট বরাদ্দ দিয়ে কি আমি বুঝবো, নাকি আমি স্থানীয় পর্যায়ের একটা মাঠ ঠিক করে করা, একটা পার্ক ঠিক করে করা, সেখানে অভিগম্যতা তৈরি করা, এই বিষয়গুলো তো আসলে আলোচনার মধ্যে আসবে। অবশ্যই আসবে। এই বিষয়টা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের এই বিষয়ে আলোচনা হয়েছে। আসলে মানে ক্রীড়াঙ্গন সাথে কিন্তু অন্যান্য বিষয়গুলো সম্পৃক্ততা, একদম যেমন আপনার শিক্ষার অত্যন্ত অতপ্রত সম্পর্ক। কারণ আপনি খেলাটা এমন সময় আয়োজন করবেন যে সময় ধরুন আপনার বাচ্চাদের আপনার স্কুল কলেজে পরীক্ষাগুলো না হয়, এবং আপনার দেখবেন শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু একটা ক্রীড়া সম্পর্কিত বাজেট রয়েছে, যে আপনার আন্তঃ স্কুল খেলা বা আন্তঃ বিশ্ববিদ্যালয় খেলা, তো এইখানগুলোও কিন্তু বাজেটগুলো রয়েছে। এখানে আমার দৃষ্টিকোণ থেকে আপনি যে খুব ভালো পয়েন্ট আউট করেছেন, এটা আসলে আন্তঃ সমন্বয়ের দরকার। কারণ শিক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, এরকম কিছু মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয় কিছু ক্ষেত্রে আন্তঃ সমন্বয় থাকলে আপনি কিন্তু ব্যয় কিন্তু হচ্ছে। আপনার ধরুন ক্রীড়া মন্ত্রণালয় একটা আয়োজন করতেছে, আবার দেখো শিক্ষা মন্ত্রণালয় আলাদা আয়োজন করতে একই খেলায়। তো সুতরাং এর ফলে হয় কি, আপনার ধরেন পার্টিসিপেন্ট কিন্তু প্রায় অলমোস্ট সেমও থাকে কিছু কিছু ক্ষেত্রে। এর ফলে হয় কি, আপনার রাষ্ট্রীয় ব্যয় হচ্ছে কিন্তু আউটকামটা সেরকম হচ্ছে না। আমি যদি একটু আপনাকে বিশ্লেষণ দিয়ে বলি, যেমন আমি কিছুক্ষণ বলছিলাম যে ক্রীড়া মন্ত্রণালয়ের কয়েকটা উইং রয়েছে, যেমন আপনার জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি, তারপর আপনার যুব অধিদপ্তর, ন্যাশনাল স্পোর্টস সেন্টারে খেলতাম। জি, এখানে হচ্ছে ধর আপনার জাতীয় ক্রীড়া পরিষদ, তারাও কিন্তু ট্যালেন্ট হান্ট করে, প্রতিভা অন্বেষণ করে। তারা সাপোজ আপনার একটা জেলায় গেল ট্যালেন্ট হান্ট করতে, ওখানে দেখা গেল আপনার একটা ফুটবল, ক্রিকেট, হকি দাবার জন্য ট্যালেন্ট হান্ট করতে গেল, 5 মাস পর আবার বিকেএসপি গেল। তারপর আর একটা প্রতিষ্ঠান রয়েছে ক্রীড়া পরিদপ্তর, তারা হচ্ছে বেসিক্যালি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে, তারাও আপনার ট্যালেন্ট হান্ট করলো। তো এই যে বিষয়টা হলো কি, আপনার দেখা গেল যে একটা জেলার মধ্যে বা একটা খেলা 3টা সংস্থা ক্রীড়া মন্ত্রণালয় বারবার করছে, ব্যয় হচ্ছে অনেক, কিন্তু দেখা গেল যে অন্য খেলা অন্য জেলা তারা কিন্তু ডেপ্রাইভ হয়ে গেল। এই যে একটা আন্তঃ সমন্বয়ের ব্যাপারটা, এটা বরাবরই আপনার ঘাটতি থেকে যায়। আচ্ছা জুবাইর, আমার না খুব ব্যক্তিগত একটা স্পর্শকাতর জায়গা আছে, সেখান থেকে প্রশ্ন করি। আমার ছোটবেলায় আমার বাবার হাত ধরে আমার ব্যাডমিন্টন খেলা ন্যাশনাল পর্যায়ে খেলতাম। আমি দেখেছি একটা বছর আমার বাবা আমাকে 500 টাকা দিয়ে একটা কেটস কিনে দিলেন, যেটা ন্যাশনাল স্পোর্টস সেন্টারে ওই যে পিছলা খাবে না, মানে স্লিপ করবে না। আর হচ্ছে একটা চাইনিজ, খুব তখন ওই কাঠের র্যাকেট না, চাইনিজ র্যাকেট আসলো একেবারে খুব হালকা, সেটাও 500 টাকা দিয়ে কিনে। সেই সময় মেলা টাকা, 80 সালে ধরেন মেলা টাকা। এবং এই খেলাটা খেলতে গিয়ে আমি দেখেছি যে যেই পরিমাণ শাটলকক আমাকে প্রতিদিন ব্যবহার করতে হতো এবং যে পরিমাণ ওয়েস্ট হতো, এইটা তো একজন মধ্যবিত্ত চাকরিজীবী বাবার পক্ষে তার মেয়ে খেলোয়াড় হবে এই স্বপ্ন দেখাটা তো খুবই কঠিন এই বিনিয়োগ করে। এই ক্ষেত্রে ক্রীড়া উপকরণ সহজ করে, ক্রীড়া উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করে কিভাবে আমরা খেলোয়াড়দেরকে প্রণোদনা দিব?
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনি অবতারণা করেছেন। এটা আসলে কিন্তু বাংলাদেশের যেমন কয়েকটি খেলা রয়েছে, যেমন আপনি বিলিয়ার্ড বা তারপর আপনি ব্যাডমিন্টনের কথা উল্লেখ করলেন, বেশ কিছু উপকরণ কিন্তু আসলে আমাদের ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রেও, বাট তারপরে ধরলাম ক্রিকেট বোর্ডটা মানে স্বাবলম্বী, তারা অনেক তাদের মানে এফডিআই রয়েছে আপনি 1,000 কোটি টাকার উপরে, তারা ইম্পোর্ট করা তাদের সামর্থ্য রয়েছে, বা ট্যাক্স বেশি গেলে তাদের মানে সমস্যা নেই। কিন্তু অন্য যে খেলাগুলো রয়েছে আসলে এটা অনেক খেলা কিন্তু আপনার মানে আমদানি করতে বিদেশ থেকে, যার ফলে হয় কি আপনার অনেক ফেডারেশনকে আপনার ধরেন আপনার যে ট্যাক্স বা কাস্টমসের বিষয়গুলো থাকে, দেখা গেলো আপনাকে একটা ফেডারেশন বা ওয়ার্ল্ড ফেডারেশন, তারপর একটা ওয়ার্ল্ড হ্যান্ডবল ফেডারেশন, তারা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে 50টা বা 100টা বল দিল, মানে ফ্রি অফ কস্ট দিল যে উন্নয়নের জন্য। দেখা গেল যে উন্নয়নের জন্য আপনি দিয়েছে বা মানে ফ্রি অফ কস্ট দিয়েছে, কিন্তু সে বলটা যে আপনার ছাড়করণ করবেন বা কাস্টমস থেকে ছাড়করণ করবেন বা ট্যাক্সের যে বিষয়গুলো রয়েছে, দেখা গেলো এটা একটা বড় অঙ্কের টাকা, যার কারণে হয় কি ফেডারেশন ওই টাকাটা জোগাড় করতে অনেক দেরি হয়ে যায়, তারপরে ওইটা মালটা ওইখানেই পড়ে থাকে, অনেক সময় মনে করেন আপনার মালটা বেশি সময় পড়ে থাকার কারণে আপনার অনেক সময় টেম্পার নষ্ট হয়ে যায়, এরকম ঘটনা ক্রীড়াঙ্গনে অহরহ হচ্ছে। এই জন্য কিন্তু আসলে বিভিন্ন সংগঠক বা সাবেক ক্রীড়াবিদ বা ক্রীড়াবিদকে বারবারই বলে থাকেন যে আসলে সরকার এই জায়গা থেকে একটা মানে পদক্ষেপ নেওয়া উচিত, যে আসলে ক্রীড়া ফেডারেশনের জন্য বা প্লেয়ারদের জন্য যেসব ইম্পোর্টগুলো হবে যাতে কিছুটা ট্যাক্স ফ্রি না হলেও যাতে ট্যাক্স কমে এবং আপনার ক্লিয়ারেন্সে যাতে আরও সুবিধা হয়। এটা আসলে প্রায় সময় আলোচনা হয়, কিন্তু প্রায় সময় আলোচনা হলেও আসলে কার্যকারিতা হয় না। এর পিছনে আবার কিছু কারণও আছে। কারণ হচ্ছে কি মাঝে এরকম একটা বড় প্রস্তাবনা এসেছিল মানে ট্যাক্স ফ্রি করার বা কিছু ট্যাক্স কমানোর, কিন্তু সমস্যা হচ্ছে কি তখন এক্ষেত্রে তখন আবার একটা মিসইউজ হতে পারে। যেমন আপনার ফেডারেশনগুলোকে যদি এরকম আপনার বল আসলো বা মানে ইনস্ট্রুমেন্ট আসলো, তখন দেখা গেল যে এটা আপনার মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটা অনেক সময় পরবর্তীতে সরকার আবার একটু রিথিঙ্ক করেছে। তারপর আমি বলবো যে আসলে একটা সুনির্দিষ্ট কাঠামো এবং সুনির্দিষ্ট তদারকির মাধ্যমে অবশ্যই করা উচিত এটা। কারণ আপনি একটা প্লেয়ার যে খেলবে তার ইনস্ট্রুমেন্ট সঠিক না থাকে বা আধুনিক না থাকে, তাহলে আপনি যদি জাতীয় পর্যায়ে খেললো তখন সে ইন্টারন্যাশনাল লেভেলে যাবে, তখন তো সে পারবে না, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ইম্প্যাক্ট পড়বে। মানে এটার লেভেলটাই ডিফারেন্ট, মানে আপনার সাধারণ খেলাধুলা এক ধরনের, আর হচ্ছে যারা প্রফেশনাল খেলা আপনি যাদেরকে তৈরি করছেন, গ্রুমিং করছেন, তাদের জন্য আসলে বিশেষায়িত কিছু ব্যবস্থা অবশ্যই ওটা থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় মাঝখানে একটা আলোচনা হয়েছিল, আসলে আমরা ম্যাক্সিমাম জিনিসই মানে বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করতে খেলাধুলার জন্য, আমাদের আসলে এখন মানে শিল্প অঞ্চল বা অনেক আমাদের ইন্ডাস্ট্রিয়াল বাড়ছে, বাট এই যে ক্রীড়ার যে সরঞ্জামের জন্য আমাদের আধুনিক কারখানা বা আধুনিক স্পোর্টস আপনার করা যায় কিনা, ভালো কথা বলেছেন, এরকম একটা করা একটা পরিকল্পনা করছিল। এটা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যে আর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা শীর্ষ সংগঠন, ওখান থেকে এরকম একটা আলোচনা প্রস্তাবনার মধ্যে ছিল আর কি। বাট তারপর আসলে এটা করতে গেলেও কিন্তু আসলে যারা বর্তমানে ব্যবসায়ীরা কিন্তু আসলে এটা দেখবে, লাভ দেখবে, যারা সবাই যে কোনো ব্যক্তি বিনিয়োগ করবে সেক্ষেত্রে তারা কিন্তু লাভের বিষয়টা দেখবে। প্রথম দিকে কিন্তু আসলে যে কোনো ইনভেস্টমেন্টের লাভ কিন্তু রিটার্নটা খুব দ্রুত আসে না। তো এরপরে কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সরকারের সাথেও আলোচনা হচ্ছিল, তৎকালীন যে আপনার উপদেষ্টারা যা ছিল আলোচনা হচ্ছিল, পরবর্তী বিষয়টা আগায় নাই। জুবাইর, হঠাৎ করে মনে হলো যে আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফাই করবার জন্য যে এত কথা বলি, যে আমরা গার্মেন্টসের মুখী হয়ে গেছি, ঝুঁকি অনেক আমাদের বাজার অভিজ্ঞতার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই ধরনের নতুন নতুন যে আয়োজনগুলা রয়েছে, যেমন স্পোর্টস সামগ্রী বানানো, এগুলো তো আমরা খুবই গুরুত্ব দিয়ে ভাবতে পারি। অবশ্যই অবশ্যই ভাবতে পারি। এবং এই সরকারের একটা বাংলাদেশ যদি বাইসাইকেল করতে পারে, মোটরসাইকেল করতে পারে, বাংলাদেশ যদি ইলেকট্রনিক দ্রব্য তৈরি করতে পারে, তাহলে আমরা স্পোর্টস সামগ্রী কেন করতে পারবো না? রাইট, এখানেই হচ্ছে আপনার বিষয়টা। মানে আমি এই জন্য বর্তমান সরকার কৃতজ্ঞ দিতে চাই, তারা কিন্তু বিশেষ করে বলেছে যে ক্রীড়া হলে পেশা, পরিবারে ভরসা। কারণ আপনি যখন একটা প্লেয়ার, মানুষ স্বপ্ন দেখবে আমি প্লেয়ার হবো, কারণ সবাই তো ক্রিকেট স্বাবলম্বী, সবাই তো ক্রিকেট হবে না, কিন্তু ক্রীড়া জগতের খেলোয়াড় না। রাইট, আপনি ক্রীড়া সাংবাদিক, রাইট, এবং ক্রীড়ার শিক্ষার সাথে অনেকে রয়েছেন, অনেক ধরনের মানুষ রয়েছেন যারা ক্রীড়া ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। জি, এই ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম যে আসলে ক্রীড়া হলে পেশা, পরিবারে ভরসা। আপনি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারগুলো উঠে আসেন। তো অনেক পরিবারের পক্ষে কিন্তু আসলে এরকম এফোর্ড করা সম্ভব না, কারণ একটা পর্যায়ে যে দেখা যাচ্ছে যে ব্যয়বহুল খেলা, বিভিন্ন সরঞ্জাম, এই জন্য তারা কিন্তু মানে ব্যাক আউট করে। তো এই জন্য আসলে এই যে বিষয়টা, এই জন্য এখন মনে করেন একটা প্লেয়ার যদি বর্তমানে প্রতি মাসে 1 লাখ টাকা পায়, যে কোনো খেলা, সাইক্লিং হোক, দাবা হোক, তখন কিন্তু মনে করেন তার পরিবার কিন্তু উৎসাহিত হবে যে একটা প্লেয়ার পাচ্ছে। তখন আপনি যদি একটা প্লেয়ার যদি 1 লাখ টাকা প্রতি মাসে পায়, সেক্ষেত্রে তার সরঞ্জাম কিন্তু 10,000, 20,000, 30,000 দিয়ে শুরু করছে। জি, সেক্ষেত্রে তবে জাতীয় দলের প্লেয়ার হওয়ার জন্য তো আপনার নিবেদনও সেই সেরকম নিবেদন বা সেরকম তার সম্মানের বিষয়। কারণ আপনি একজন প্লেয়ার, কিন্তু আমরা বলে থাকি একটা প্লেয়ারের অ্যাম্বাসেডর। আমাদের দেশে বিভিন্ন ধরনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অ্যাম্বাসেডর থাকে, একজন ক্রীড়াবিদ কিন্তু আসলে দেশের প্রকৃত অ্যাম্বাসেডর। ধরেন আপনি অলিম্পিকে যে একজন ফ্ল্যাগ বিয়ারার বা একজন ধরেন মালয়েশিয়া অলিম্পিক ডিসিপ্লিন অংশগ্রহণ করছে, তারা কিন্তু আসলে বাংলাদেশকে ভিন্ন একটা উচ্চতায় নিয়ে যাচ্ছে। সুতরাং সে দৃষ্টিকোণ থেকে 1 লাখ টাকা কিন্তু খুব বেশিও না, সেই দৃষ্টিকোণ থেকে। আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করবো, ধরেন ক্রিকেটারদের কথা আমি বাদ দিই,
কিন্তু অন্যান্য খেলায় ধরেন আমি আচ্ছা ঠিক আছে 1 লাখ টাকা করে বেতন পেলাম, 22 বছর থেকে শুরু করলাম বা 20 বছর থেকে আমি 30-34 বছর পর্যন্ত পেলাম। তো একটা না একটা সময় আমি কিন্তু তরুণ থাকতে থাকতে আমার রিটায়ারমেন্টটা হয়, খেলোয়াড়দের ক্ষেত্রে জি। তাই হয়। তারপরের জীবনটা তৈরি করবার জন্য আমার যে স্পেশালাইজড একটা দক্ষতা লাগবে সেই, এবং জীবনটাকে আমার চালিয়ে নিতে হবে আয় করে, সেই ক্ষেত্রে এই যে হ্যান্ড হোল্ডিং খেলোয়াড়দেরকে এর পরের জীবনটা চালিয়ে নেওয়ার জন্য, এই ক্ষেত্রে আমাদের চিন্তাটা আসলে কতটুকু আছে? হ্যাঁ, এখানে আরেকটা সুন্দর একটা বিষয় বলেছেন। সেক্ষেত্রে হচ্ছে যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এখানে ক্রীড়া মন্ত্রণালয়ের আরেকটা শাখা রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই ক্রীড়া সেবা, ক্রীড়া সেবা? হ্যাঁ, ক্রীড়া সেবা কল্যাণ ট্রাস্ট। আচ্ছা, এটা হচ্ছে মনে করেন যারা সাবেক প্লেয়ার, অনেকে ধরেন আপনার শারীরিক অসুস্থ বা দুস্থ হয়ে পড়ে, নানাবিধ কারণে সমস্যায় পড়ে থাকেন, সেখান থেকে ফান্ড দিয়ে তাদেরকে একটা মানে করা হয়, সাহায্য করা হয়। সেটা তো সাহায্য, হ্যাঁ, আমি বলছি সেটা সাহায্য। কিন্তু আপনার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে সাহায্য করা হয় বা সেই সাহায্যের পরিমাণে খুবই স্বল্প আর কি। আর বর্তমান সময়ে আপনার একজন যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী জন আমিনুল হক নিজে একজন সাবেক ফুটবলার এবং টপ লেভেলের ফুটবলার, ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন, তার এই বিষয়টা নিয়ে একটা ভাবনা রয়েছে। কারণ আপনি যে বিষয়টা বললেন, একটা প্লেয়ার 30 বা 40 বছর পরে কিন্তু আসলে খেলতে পারে না, দাবা বা কিছু খেলা বাদে, তারপরে তার জীবনটা আসলে কি হবে? এরপরে তার ধরেন যে আপনার কর্মসংস্থানের জায়গাগুলো, যে কোচিং বা ধরেন তারপরে ম্যানেজারাল, আমরা কিন্তু নিয়াজ মোর্শেদকে দেখেছি, উনি অনেক আগে মানে আমাদের কি উজ্জ্বল স্মৃতি রয়েছে ওনার সাথে, না? উনি কিন্তু তারপরে আর ওভাবে কন্টিনিউ করেননি একটা সময়ের পরে গিয়ে। তারপরে আমরা আমি নিজে অভিজ্ঞতা আছে আমার, অনেক মেধাবী তরুণ ক্রীড়াবিদকে দেখেছি ব্যাংকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবং আপনার অনেক ক্রীড়াবিদ পাশাপাশি কিন্তু আপনার ক্রীড়া, যেহেতু বললাম যে আসলে পেশা না, মানে আপনি টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার জীবন তো নির্বাহ করতে হবে। সেই জন্য পাশাপাশি কিন্তু কেউ অন্য পেশা করে, কেউ শিক্ষকতা করে, কেউ ব্যাংকে করে, অথবা কেউ ব্যবসা করে। এই যে দৃষ্টিভঙ্গিতে আমাদের এবার যে পরিবর্তন আসছে, এবং সরকারের এই যে আপনার ক্রীড়া ভাতা চালুর ফলে যে একটা, আমি বলবো, সামাজিক পরিবর্তন, এবং এটা ইম্প্যাক্টটা কিন্তু আপনার সামনে এই বছর থেকে শুরু হবে। কারণ যখন একটা পরিবার দেখবে যে আসলে আমার ছেলে বা মেয়েটা যদি এটা ন্যাশনাল গেমে খেলতে পারে, প্রতি মাসে 1 লাখ টাকা পাবে, সামাজিক সম্মান, আমার ফ্যামিলি একটা মোটামুটি সিকিউর হবে, তখন কিন্তু ফ্যামিলি কিন্তু আপনার ছেলে বা মেয়েকে খেলার জন্য দিতে আকৃষ্ট হবে। এবং এর ফলে কিন্তু আপনাদের বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ এবং যখন আপনার একটা প্লেয়ার যখন অনেক মানে আগ্রহ সৃষ্টি করবে, তারপরে দেখবেন আপনার খেলাধুলার সরঞ্জাম বাড়বে, তারপর কোচদের জন্য একটা মানে পেশা হিসেবে সৃষ্টি হবে। এখানেও সরকার ভালো একটা প্ল্যান করেছে। ধরুন আপনার আমাদের আসলে মূল খেলাধুলার কিন্তু সাপ্লাইটা কিন্তু আসে গ্রাম থেকে বা জেলা পর্যায় থেকে। তো জেলা পর্যায়ে কিন্তু আসলে আপনার প্রশিক্ষিত কোচ বা ক্রীড়া শিক্ষক কম থাকে। অনেক জেলায় কিন্তু আসলে একজন জেলা ক্রীড়া অফিসার থাকেন, তার পক্ষে একার পক্ষে সব জায়গায় সম্ভব না, অনেক জেলা নেও, উপজেলা পর্যায়ে নেই। এই জন্য কিন্তু মানে বর্তমান সরকার একটা পদক্ষেপ নিয়েছেন যে জেলা ক্রীড়া অফিসার এবং উপজেলা পর্যায় পর্যন্ত আপনার ক্রীড়া অফিসার নিয়োগ করা। এতে কিন্তু একটা আপনার অর্থনীতিতে নতুন এবার অর্থ বছরে এটা প্রবেশ করেছে, এবং এটা হচ্ছে যুব মন্ত্রণালয়ের যুব মন্ত্রণালয়ের অধীনে, এবং যেটা ক্রীড়া পরিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয় আরেকটা রয়েছে অধীনস্থ সংস্থা, সেই সংস্থার অধীনে। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু আপনার প্রায় 500 বা 1000-এর মতো মানুষ আপনার কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, এবং এটা কিন্তু আপনার বাংলাদেশের অর্থনীতিতে বা সামাজিক প্রেক্ষাপটে একটা ভালো একটা ইতিবাচক ইম্প্যাক্ট পড়ছে। আমি একটু ক্রীড়া শিক্ষায় যদি আসি, আমাদের তো স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক আছে, আবার বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া শিক্ষাটা রয়ে গেছে। আমরা কি যথেষ্ট পরিমাণে ক্রীড়া শিক্ষাবিদ মানের ক্রীড়া শিক্ষাবিদ তৈরি করতে পারছি? এই ক্ষেত্রে আমাদের পড়ানোর জন্য যথেষ্ট সংখ্যক শিক্ষক বা বই, এগুলো কি লভ্য রয়েছে? না, এটাও একটা ভালো, একটা সুন্দর, একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ আসলে আমরা মানে শিক্ষিত ক্রীড়াবিদ তৈরি করতে হবে। কারণ আসলে আমাদের মানে কারণটা কি, ধরেন আপনি একজন ক্রীড়াবিদ, মানে তিনি ধরেন গড গিফটেড, ন্যাচারাল ট্যালেন্টেড বা খুব হার্ড ওয়ার্কিং, বা তার সাথে যদি একজন শিক্ষিত ক্রীড়াবিদ থাকেন, আপনি দেখবেন তার সাথে একটা পার্থক্য থাকবে, ম্যাচুরিটি, আফটার বিজ্ঞানের মিশেল তো থাকতেই হবে। জি থাকতে হবে। এবং দেখবেন যে আপনার দেখবেন ওই ক্রীড়াবিদের সাথে এই ক্রীড়াবিদের পার্থক্যটা দেখবেন আপনি দৃশ্যমান হবে। কারণ আপনি তার আফটার কেরিয়ার প্ল্যানিং কি, সব জায়গায় একটা পার্থক্য দৃশ্যমান হবে। আমি এই যে বিষয়টা আপনাকে আগে বলছিলাম যে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ক্রীড়া মন্ত্রণালয়ের নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন। কারণটা কি দেখেন, বাংলাদেশে কিন্তু আসলে অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ধরেন আপনার ক্রীড়া কোটা নেই, কিন্তু ক্রীড়াবিদদের কিন্তু এই কোটা
কোটাটা মানে আসলেই প্রয়োজন, কারণ তারা আসলে দেশের জন্য খেলছে, কিন্তু তারা যদি শিক্ষার সুযোগটা পান, কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সুযোগ দেয়, কিছু কিছু বিশ্ববিদ্যালয় সুযোগটা দেয় না, এটা কিন্তু একটা বিষয়। তারপরে দেখা আবার মানে আমার জানা মতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আসলে ক্রীড়া বিজ্ঞান বা ক্রীড়া বিষয়ে কিন্তু আলাদা মানে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও করেছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমাদের দৃষ্টিকোণ থেকে ধরা বাংলাদেশ শীর্ষ বিশ্ববিদ্যালয় যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, এই বিশ্ববিদ্যালয়গুলো যদি আপনার ক্রীড়া নিয়ে একটা বিভাগ করে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বড় ধরনের একটা মেসেজ যাবে। কারণ আর যেহেতু এখন চাকরির সুযোগও তৈরি হয়েছে, যেহেতু চাকরির সুযোগ তৈরি হয়েছে, আমার মনে হয় এটা আবারও বিষয়টা ওইরকমই। আর যদি ক্রীড়া মন্ত্রণালয় থেকে আপনার ইউজিসি বা বিশ্ব মানে শিক্ষা মন্ত্রণালয় যদি বিষয়টা আলোচনা করে, ওটা হওয়ার অস্বাভাবিক না। কারণ আপনি দেখেন আসলে এখন অনেক খেলোয়াড় আপনার আসতেছে তৈরি, মানে শিক্ষিত খেলোয়াড় তৈরি হচ্ছে। আপনার একটা বিকেএসপি রয়েছে, বিকেএসপি ইন্টারমিডিয়েট পর্যন্ত, বিকেএসপির পরে প্লেয়ারে কোথায় যাবে? অনেক কিন্তু আপনার অনেক প্লেয়ার ধরেন আপনারা আসলে খেলা করা না থাকার কারণে কিন্তু ঝরে যায়, এরপর হয়তো একটা সামান্য একটা ডিগ্রি করে, একটা পাস কোর্স করে কোনো মতে জীবনটা শেষ করে দেয়। কিন্তু যদি আপনার বিকেএসপির পরে যদি আপনার বিশ্ববিদ্যালয়গুলো যদি একটা ক্রিয়া কোটা থাকে, ওনার কাজের বিশেষায়িত লেখাপড়া থাকতো, উনি সেখানেই শিক্ষাটাও নিতে পারতেন, খেলাটা চালিয়ে যেতে পারতেন। একদম। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পাশাপাশি আমি মনে করি যে আসলে এখানে রাষ্ট্রীয় পলিসির একটা বিষয় খুব প্রয়োজন। কারণ আসলে আপনি বিশ্ববিদ্যালয় যেমন আপনি সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একসময় বড় বড় প্লেয়ারে খেলে মানে পড়াশোনা করতেন আর খেলাধুলা করতেন, এতে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়টা ব্র্যান্ডিং হয়, একদম বিশ্ববিদ্যালয় ব্র্যান্ডিং হয়, তাই না? কারণ আপনি শুধু বিশ্ববিদ্যালয় যেমন আপনি আসলে মূলত গবেষণা এবং শিক্ষা বা জ্ঞান উৎপাদনের জায়গা, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে সেটা টেট পাই যে জি আসলে একটা ব্র্যান্ডিং হয়, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ডিং হয়। তো সুতরাং আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে ক্রীড়া নিয়ে এত উদ্দীপনামূলক আলোচনা আমি বহুদিন শুনি নেই, এবং এরকম বাজেটে যে উদ্দীপনাটা তৈরি হয়েছে বছরব্যাপী, এবং আমরা এই ধারাক্রমে থাকতে পারবো এই উদ্দীপনার সাথে। এবং আজকে অনেকগুলো বিষয় এসছে, ক্রীড়া সরঞ্জাম থেকে শুরু করে খেলোয়াড় তৈরি, খেলোয়াড়ের মানে উপাদান তৈরি, তার জন্য অবকাঠামো তৈরি, ক্রীড়া শিক্ষা, সাংস্কৃতিক পরিবর্তন। আমার মনে হয় যে সামগ্রিকতার প্রেক্ষিতে আপনি যে আলোচনাটা করলেন সেটা আপনি লিখতে থাকবেন। জি, এটা লিখতে থাকবে, পাশাপাশি কাজ চলতে থাকবে। যে আরেকটু বলেছিল আসলে মানে ক্রীড়া মন্ত্রণালয় বাজেটটা ভালোই করেছে মানে ক্রীড়াঙ্গনের জন্য। এর পাশাপাশি আরেকটা প্রয়োজন হচ্ছে কি আপনার ওভারসাইট, তদারকি। একদম স্বল্প বাজেটই দেন বা যে বাজেটই দেন সেটা আপনি প্রকৃত অর্থে ব্যয় হচ্ছে কিনা, উপযোগিতা আসছে কিনা, এটা কঠোর একটা মনিটরিং দরকার। এই জন্যই যোগাযোগ থাকতে হবে। আরাফাত জুবায়ের, আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনতে থাকবো সামনে। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এই পর্বে তানজিলার কাছে যাচ্ছি, বাজেট নিয়ে আরও কিছু আপডেট থাকবে, এবং আবার তানজিলার কাছ থেকে বিরতির পরে ফেরত আসবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজেট নিয়ে অপেক্ষার কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে সেই বাজেট পেশ করা হবে। তবে ফুটবল প্রেমীরা যারা রয়েছেন তাদের অপেক্ষা শেষ হতে আরও হাতে বেশ কয়েক ঘন্টা সময় রয়েছে। এবার আমদানি করা গাড়ির সিসি অনুযায়ী বাড়তি শুল্ক আরোপ হতে পারে। আবার জ্বালানি সাশ্রয়ে পরিবেশ বান্ধব ইলেকট্রনিক কার আমদানিতে দেয়া হতে পারে শুল্ক ছাড়। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে এখন বাজেটের আয়োজনে সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বাজেটের আজকের এই বিশেষ আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাই, এবারের গাড়ির শুল্ক হার অনুযায়ী কোন গাড়িটা কেনা আপনার জন্য কিংবা আমার জন্য সুবিধাজনক হবে? নিশ্চয়ই মিম, যারা আসলে মধ্যবিত্ত তাদের জন্য এই বাজেট অনুযায়ী সব থেকে সুখবর নিয়ে এসেছে। গাড়ি আপনি কিনতে পারবেন, তবে আপনার জন্য সাশ্রয়ী হবে যেই গাড়িগুলো মূলত আপনার ইলেকট্রিক ভেহিকেল, অর্থাৎ যারা ইলেকট্রিক চার্জ যারা পরিচালিত হয় এমন গাড়িগুলোই। আপনি খেয়াল করেছেন ইতিমধ্যে সরকার কিন্তু বাজেটের আগে থেকে ঘোষণা করেছিল যে স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, এই সকল প্রতিষ্ঠানের জন্য যে সকল ইলেকট্রিক ভেহিকেলগুলো কেনা হয়েছে সেগুলো আগে থেকেই করমুক্ত ছিল। সরকার এই বাজেটের দিন এসে বলছে যে আসলে এটা তো করমুক্ত থাকবেই, সেটির সময়সীমাটাও দিন শেষে আসলে অনেক বৃদ্ধি করা হবে, যাতে করে সহজেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইলেকট্রিক ভেহিকেলগুলো ক্রয় করতে পারে। কাজেই আমরা যেহেতু শিক্ষার্থী পরবর্তী পর্যায়ে আছি, আমাদেরকেও একই খাতায় আপনি নাম লেখাতে পারেন এবং ইলেকট্রিক ভেহিকেলটা হয়তো আমাদের জন্য বেটার হবে। তো গাড়িগুলোর আসলে প্রকারভেদ অনুযায়ী কিন্তু দামগুলোর কিন্তু পার্থক্য নির্ভর করছে, কর হারগুলো নির্ভর করছে। তো তিনটি ভাগে আমি ভাগ করতে চাই। প্রথমত খেয়াল করুন, যেই গাড়িগুলো মূলত আপনার আগে ছিল 93% আপনার কর ছিল, সরকার বলছে সেগুলো ক্রয় করতে যদি আপনার 25,000 মার্কিন ডলার লাগে, সেটি এখন 93 থেকে এসে 64% আপনি কর হার আপনার এখন দেয়া লাগবে। অর্থাৎ সেটা কিন্তু অনেক, প্রায় 30% কর হার আপনি এখানে মুক্ত হচ্ছে আপনার জন্য। একই সঙ্গে দেখুন আসলে যে সকল গাড়িগুলো আবার 20,000 ইউএস ডলার অনুযায়ী আপনি কিনতেন, এই যে গাড়ি আপনি দেখছেন, এই গাড়িটিও কিন্তু মূলত ইলেকট্রিক ভেহিকেলের একটি আদর্শ উদাহরণ।
তো এই গাড়িগুলোর মূলত আপনার জন্য সাশ্রয়ী হবে কেন না, 64% আমি আগে উল্লেখ করেছি, এবং যেগুলো মূলত আপনি 20,000 মার্কেটের মধ্যে কিনেছেন সেগুলো কিন্তু প্রায় 70-এর কাছাকাছি শতাংশ আপনি কর হার দিচ্ছেন, অর্থাৎ প্রায় 20% কর হারের একটা পার্থক্য তৈরি হচ্ছে। কাজেই আপনার জন্য ইলেকট্রিক ভেহিকেল কিন্তু একটা ভালো অপশন হতে পারে। আরেকটি শ্রেণী উল্লেখ করতে চাই, মনে করুন যে আসলে যে গাড়িটি আমরা এখনও দেখছি স্ক্রিনে, এরকম গাড়ি যদি আপনি মনে করেন যে আপনি সেটি ইলেকট্রিক বাস না কিংবা ইলেকট্রিক ট্র্যাক না, কিন্তু সেগুলো আসলে প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেল, যেটিকে PHEV বা ইভি বলা হয়, এই প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেলের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে। সেটি কেমন? সেটি আপনি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের জন্য আপনার কোনো জ্বালানি লাগছে মতো চার্জিংয়েরটা সরকার বলছে এই বাজেটের মাধ্যমে তারা ইলেকট্রিক গাড়ির যে আপনি চার্জিং অপশনগুলো, চার্জার এবং চার্জিং স্টেশন, এই দুটার জন্য সরকার বিশেষ কিন্তু ছাড় নিয়ে এসেছে। সংখ্যা যদি উল্লেখ করতে চাই, সেই সংখ্যাটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 132% থেকে 96% নেমে এসেছে, প্রায় 40-এরও বেশি শতাংশ কিন্তু কম রাখা হয়েছে। কাজেই জ্বালানির যে বিষয়টি আমরা চিন্তা করা হচ্ছিল, যে আসলে জ্বালানির সংকটের কথা চিন্তা করা হচ্ছিল, যেহেতু আপনি এটি ইলেকট্রিকভাবে চার্জ দেওয়া হচ্ছে, জ্বালানি দেওয়া হচ্ছে, কাজেই 40% ছাড় পাওয়া মানে নিশ্চয়ই এটি আপনার জন্য জ্বালানি সাশ্রয় কিন্তু বিষয়। এবং একটি বিষয় আসলে আমরা অনেক পণ্য আগে ব্যবহার করতাম এবং যেটা জানতাম যে এগুলো খুবই বিলাসবহুল পণ্য, সেগুলো ইলেকট্রিক পণ্যের কথাই বলছি। তো সেই জায়গা থেকে গাড়িও কিন্তু আমাদের মধ্যবিত্তের জন্য খুবই বিলাসবহুল এবং একটা স্বপ্ন বলা যায় যে একটা গাড়ি কেনা। সে জায়গায় এখন কিন্তু এই গাড়ি কেনাটা অনেক মধ্যবিত্তের নাগালের ভেতরে চলে আসবে এবং অনেকটাই সাশ্রয়ী হবে। নিশ্চয়ই এই যুক্তিটা আকারটা যুক্তি সরকার উল্লেখ করেছে। এর পাশাপাশি আপনার সঙ্গে সরকার আরও একটি যুক্তি বেশি উল্লেখ করেছে যে আসলে এগুলো কিন্তু পরিবেশ বান্ধব এবং জ্বালানি সংকটটা তারা দূর করতে চায়। কাজেই এই ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমানোর জন্য এবং ইলেকট্রিক ভেহিকেলের উপর নির্ভরতা বাড়ানো, এজন্যই মূলত কিন্তু এই কর ছাড়গুলো আরোপ করা হয়েছে। মিম। জাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বাজেটের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী হোসেন জাহিদ যুক্ত হয়েছিলেন এবং তার কাছ থেকে আমরা জানছিলাম গাড়ির শুল্ক হারের বিষয়। গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন রয়েছেন শর্মিন তিলোর্মির সঙ্গে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি স্টুডিওতে, সেখানে তাদের আলোচনার মধ্য দিয়ে আমরা আরও বিশেষ কিছু জানার চেষ্টা করব এবং সেই বিশ্লেষণগুলোই তাদের কাছ থেকে তারাও আমাদের মাঝে তুলে ধরবেন। ধন্যবাদ তানজিলা। আমরা দর্শক মণ্ডলী শুনতে পেলাম যে গাড়ি নিয়ে আলোচনা হচ্ছিল। তো ছোটবেলা থেকে আমরা একটা প্রবাদ শুনে বড় হই, সেটা হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া করেছে। তো গাড়ি একটা নিজের হওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই সমাজে ছোট থেকেই ছিল, মানে অনেক আগে থেকে ছিল। তো বড় হওয়ার সাথে সাথে, বয়স হওয়ার সাথে সাথে এটাও বুঝেছি যে গাড়িপালা আর হাতিপালা আমাদের অর্থনীতিতে খুবই একটা প্রণিধানযোগ্য শব্দ। তার চেয়ে বরং পাবলিক ট্রান্সপোর্ট যদি সহজগম্য হয় তাহলে সকলের জন্য, আমাদের মতো সকলের জন্যই সেটা সুবিধার হয়। এই বাজেটে আমরা লক্ষণীয়ভাবে দেখেছি যে গাড়ির ক্ষেত্রে বিশেষ কিছু দর্শনের জায়গা রয়েছে, ইলেকট্রিক ভেহিকেলের জায়গায় ছাড় রয়েছে। আমরা আজকে আমাদের সাথে পেয়েছি আলোচক হিসেবে বারভিটার সাবেক সভাপতি জনাব হাবিবুল্লাহ ডন সাহেবকে। আপনি সম্ভবত এফবিসিসিআইয়েরও সাবেক সহসভাপতি। আচ্ছা, আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই এবারের বাজেটে গাড়ির বা ট্রান্সপোর্ট সেক্টরকে সেই অর্থে কিভাবে দেখছেন, মানুষের চলাচলের সহজগম্যতাকে কিভাবে এই বাজেট অ্যাড্রেস করেছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই বাজেটটা অ্যাকচুয়ালি আমরা এই বাজেট, আমাদের যারা গাড়ি ব্যবসায়ী আছি আমরা স্পেশালি এই বাজেটটাকে খুব আমরা ইম্পর্টেন্স দিয়েছি। তার কারণ হলো গত প্রায় 3-4টা বছর আমাদের কিন্তু সেল ডিক্লাইন করে গেছে, গাড়ির সেল। আচ্ছা, বিকজ অফ, এবং সেটা বলছেন যে রিকন্ডিশন গাড়ি আপনি বলছেন। রিকন্ডিশন গাড়ির বিক্রি অ্যাকচুয়ালি মার্কেটটা আমি বলি গত প্রায় 40-45 বছর ধরে বাংলাদেশের মার্কেটটাই টোটালি কিন্তু রিকন্ডিশন গাড়ির মাধ্যমে তৈরি হয়েছে। এখন আমরা রিকন্ডিশন গাড়ি কোত্থেকে আনি? জাপান থেকে আনি। আর আপনি জানেন জাপানিজ গাড়ি সবচেয়ে বেশি আস্থাবান একটা গাড়ি। বাংলাদেশের মানুষ সবসময়, ধরেন আপনি নিজেই বলছিলেন যে গাড়ি রাখা, গাড়ি মেনটেনেন্স করা, ইট ইজ লিটল এক্সপেন্সিভ অবভিয়াস, একদম। কিন্তু বাংলাদেশের মানুষ এটা মাথায় রেখে কিন্তু গাড়ি যখন কিনে এমন একটা গাড়ি কিনতে চায় যে গাড়িটা তার আবার চিন্তা করে যে
10 বছর পরে ল্যান্ডের মতো বিক্রি করে দিলে রিসেল পাবে। রিসেলটা অনেক বড় ব্যাপার। একদম। তো মানুষ চিন্তা করে আমি একটা গাড়ি কিনবো, একটা হলো হ্যাসেল ফ্রি হবে, আমি গ্যারেজে কম যাব, আর আরেকটা হলো মেইনটেনেন্স একটা ব্যাপার। দ্যাটস ওয়াই আই এম টেলিং। আর আরেকটা চিন্তা করে যে আমি যেন গাড়ি বিক্রি করব, আমি যেন একটা ভালো রিসেল পাই। একদম। তো সেটার বিবেচনায় জাপানিজ কার 100-তে 100 একদম। একদম। তা হয়তো আপনিও জাপানিজ গাড়ি ব্যবহার করছেন, আপনি ইউ উইল রিয়েলাইজ যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো সেখানে আমরা একটা বড় একটা আস্থার জায়গায় চলে আসছি রিকন্ডিশন গাড়ি। জি। এই রিকন্ডিশন গাড়ি একটু বলি, 5 বছর পুরাতন রিকন্ডিশন গাড়ি সরকার এখন আমাদেরকে যে আমদানির অনুমতি দিয়েছে, 5 বছরের অধিক পুরাতন আমরা গাড়ি আনতে পারি না। বাট একটা তথ্য দেই, সেটা হলো 5 বছর পুরাতন গাড়ি আমরা বিক্রি করেছি, আপনার রাস্তায় দেখবেন সেটা প্রায় 20 থেকে 25 বছর অনায়াসে চলে, বিকজ দিস ইজ জাপানিজ মেশিন। মানে আমাদের নিজেদের হাত বদল যখন হচ্ছে, নিজেদের দেশে হাত বদল। আপনাকে আমি যখন 5 বছর পুরাতন একটা গাড়ি বিক্রি করলাম, আমি 10 বছর পরে বেচে দিলাম, 15-20 বছর চালাতে পারছেন, এবং যখন আপনি বিক্রি করতে যাবেন দেখবেন যে হার্ডলি সামান্য ডিপ্রিসিয়েশন হয়েছে, বেশি লস করতে হয় না। এই জন্য মানুষ জাপানিজ গাড়ি কিনছে এবং মানুষ চালায়, এটা হলো আস্থার ব্যাপার। জি। এই বাজেটটা কেন বলছিলাম আপনাকে একটু আগে যে আমাদের ডিক্লাইন করে গেছে, আপনি জানেন যে হঠাৎ করে ডলারের যে ঊর্ধ্বগতি, টাকার পতন ঘটেছে। টাকার যে পতন হলো, ডিভ্যালু হলো, এতে করে 86 থেকে 1 লাফে 122-125, এখানে কিন্তু গাড়ি কিনতে গিয়ে প্রায় 30 থেকে 35% একটা গাড়ির মূল্য বেড়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা একসময় একটা গাড়ি বিক্রি করতাম, ধরেন করলা এক্সিও, খুব ফেমাস, এটা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন কিন্তু, সেই গাড়ি ছিল 18 লক্ষ টাকায়। এখন এই গাড়ির মূল্য দাঁড়িয়েছে প্রায় 26 লক্ষ টাকা। 5 বছর একটা পুরাতন গাড়ি, ইউ সি কত পার্সেন্ট বেড়ে গেছে। আর মাঝখানে ধরেন কোভিডের পরে হঠাৎ করে ডলারের সংকট হলো ব্যাঙ্কগুলোতে, আমরা এলসি করতে পারি নাই। তারপরে গিয়ে হলো হঠাৎ করে এলসি করতে হলে ম্যান্ডেটরি করে দিল, এই কয়টা আইটেমকে 100% আপনার গিয়ে মার্জিন দিয়ে এলসি করতে হবে। অনেক রকম নেগেটিভ জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা এখানে এসেছি। তারপরে হলো এই গত 1.5 বছর ধরে এখানে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেখানেও হঠাৎ করে দেখা গেছে যে গাড়ি একদম সেল, যে গাড়ি বিক্রি করতো মাসে 60টা 70টা, তার নেমে আসছে 10টা গাড়ি 15টা গাড়ি। একটা জিনিস আমি এই প্রসঙ্গে হয়তো আপনি সম্মত হবেন কিনা, একটা হচ্ছে ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করলাম, কিন্তু সাথে সাথে আমাদেরকে তো চলতে হবে, আমার পাবলিক ট্রান্সপোর্টকে কি উৎসাহিত করলাম? আমি একটু বলি, নিরুৎসাহিত আপনি কখন করবে, ওই ওয়ার্ডটাই কিন্তু ঠিক না। নিরুৎসাহিত কেন করবেন আমি বলি, আগে বলি যে আমাদের এখানে না আছে এনাফ পাবলিক ট্রান্সপোর্ট। জি। আপনি গেলেই তো আপনি না পাচ্ছেন মেট্রো, একদমই না পাচ্ছেন ট্যাক্সি ক্যাব, এখন কিছু উবার আছে, তাও এখানে ঢাকাতে প্রায় 3.5 কোটি লোক। জি। কোথায়? একদম যথেষ্ট না। তো মানুষ কিন্তু এই জন্য ব্যক্তিগত গাড়ির দিকে ঝুঁকছে। পাশাপাশি আপনি যেটা বলছেন যে আসলে নিরুৎসাহিত কেন করবে, যেসব দেশে, আমি আশেপাশে অনেক দেশের উদাহরণ দেবো, যেসব দেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও আছে, সেই সব দেশে কিন্তু পাশাপাশি রিকন্ডিশন গাড়ি আমদানি অনুমতি দিয়েছে। আর ইউসি জাপানিজ গাড়ি অনেক দেশে যায়, মানে বিশ্বের প্রায় 100-র উপরে দেশে তারা এক্সপোর্ট করে। সেইখানে এমনও দেশ আছে, আমাদের দেশে তো 5 বছরের অধিক পুরাতন গাড়ি আনা যাবে না, এখানে এম্বার্গো দিয়ে রেখেছে। অনেক উন্নত দেশ আছে, লন্ডনের মতো দেশ আছে, নিউজিল্যান্ডের মতো দেশ আছে, সেখানে কোনো বাধা নাই, ইউ ক্যান ইম্পোর্ট এনি ইয়ার কার। কিন্তু যাওয়ার আগে একটু ওরা কি করে, যাওয়ার আগে একটু প্রি ইন্সপেকশন লাগে, জাপান থেকে একটু প্রি ইন্সপেকশন টেস্ট করে তারপরে গাড়িগুলো এক্সপোর্ট করে। 10 বছর 12 বছর পুরাতন গাড়ি যাচ্ছে, তার কারণ হলো জাপানিজ গাড়ি তো 20-25 বছর কিছু হয় না, কিছু হয় না। কিন্তু এখন আমরা বাজারে যেটা দেখছি সেটা BYD দেখছি, নতুন গাড়ি অনেক আসছে, এবং আমাদের এখানে ম্যানুফ্যাকচারিংও সম্ভবত কিছু হচ্ছে। এই ফলে এই জাপানিজ গাড়ির বাইরেও একটা বড় ধরনের গাড়ির বাজার তৈরি হয়েছে, একটা কম্পিটিশন তৈরি হয়েছে। কম্পিটিশনটা থাকা ভালো, কিন্তু এর সাথে এই যে ইলেকট্রিক ভেহিকেলের উপরে যে প্রণোদনাটা দেয়া হলো, ধরেন ইলেকট্রিক ভেহিকেল ঠিক আছে, আমি দামে কম পাবো, তাতে কি আমার ব্যাটারির যে মেনটেনেন্স, আমার গাড়ি আমি একজন গ্রাহক হিসেবে মেনটেন করবার যে সুবিধা,
এই জিনিসগুলো কি নিশ্চিত করতে পারছি আমরা? বাজেটে কি ইঙ্গিত দেখ? না, আমি একটু বলি, ধরেন এটা তো ধরেন সারা বিশ্বেই এখন পরিবেশ বান্ধব গাড়িগুলো বিক্রি হচ্ছে। আপনাকে একটা তথ্য দিই দর্শকদের জন্য। তখন হয়তো আমি সভাপতি ছিলাম, আমার সাথে আমার একটা বড় গ্রুপ ছিল যারা বোর্ডে কাজ করি। রিকন্ডিশন হাইব্রিড মানে পরিবেশ বান্ধব গাড়ি সরকার থেকে পারমিশন বের করতে প্রায় 4 থেকে 5 বছর লেগেছে। মানে নতুন গাড়ি আসতো তখন, হাইব্রিড গাড়ি। রিকন্ডিশন হাইব্রিড গাড়ির অনুমতি প্রায় 4 থেকে 5 বছর কিন্তু গভর্নমেন্ট মানে দিচ্ছিল না, আটকে রেখেছিল। আমরা দীর্ঘদিন সরকারের সাথে কথা বলে, এনবিআরের সাথে কথা বলে এই পরিবেশ বান্ধব গাড়ি আমরা উন্মুক্ত করেছি, ইম্পোর্ট করছি। কেন আমরা সরকারকে তখন বলছিলাম যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, একদমই। তাই সারা বিশ্ব কিন্তু এখন আস্তে আস্তে পরিবেশ বান্ধব গাড়ির দিকে যাচ্ছে। কারণ আপনি যদি আমাকে আমদানি অনুমতি না দেন। এখন আমি আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন করি। গাড়ি তো এলো, আমি কম দামে পেলাম, এইটার চার্জিং স্টেশন, এইটা যে চার্জের উপরে ইলেকট্রিসিটি কনজাম্পশনের উপরে যে অভিঘাতটা ফেলবে, এবং এটার যে মেইনটেনেন্স, আমাদের একটা বৃষ্টিপ্রবণ দেশ, সব কিছু মিলিয়ে আপনি কি মনে করেন যে শুনেন, এটা একটা নতুন প্রযুক্তি। শুনেন, একটা ইভি বাংলাদেশে ধরেন নতুন আসতেছে ইভি গাড়ি। এক সময় আমরা ইভি গাড়ি এনেছিলাম, রেজিস্ট্রেশনই করতে পারে নাই, 3 বছর শুধু ঘুরেছে, রেজিস্ট্রেশন দেয়নি। ঠিকই ইম্পোর্টের জায়গায় ঠিকই কিন্তু ওরা রাজস্ব নিয়েছিল। এখানে কিভাবে এটাকে রেজিস্ট্রেশন করবে, ব্যাটারির কিলোওয়াটকে কীভাবে ধরবে, সেটার জন্য প্রায় 2 বছর লেগেছে। 2 বছর পরে কিন্তু তারা রেজিস্ট্রেশন করেছে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, এখন ইলেকট্রিক গাড়ি আমদানি হচ্ছে, ঠিক আছে, হবে এটা ইলেকট্রিক গাড়ি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ধরেন ইলেকট্রিক গাড়ি যে কয়টা কোম্পানি আনবে ইনশাল্লাহ, আরও হয়তো কোম্পানি আসবে, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের যে এত বড় একটা সেগমেন্ট রিকন্ডিশন গাড়ির, জাপানের, সেখানে হাইব্রিড আছে, ফসিল ফুয়েল আছে। এখন যারা ধরেন সরকার কিছু সুবিধা দিচ্ছে, এটা মাথায় রাখা উচিত যে আমি হঠাৎ করে ডিউটি কিছু কমিয়ে দিলাম ইভি গাড়ির, কিন্তু সরকারের মাথায়